আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতে একটা মামলার যে তদন্ত প্রতিবেদন মানে আদালতকে দেওয়া একটা প্রতিবেদন আপনাদের একটু আমি পড়ে শোনাতে চাই। দেখবেন আমাদের পুলিশ কি দুর্দান্ত তৎপরতা দেখাতে পারে একজন আসামি ধরার ক্ষেত্রে। ঘটনা ঘটেছিল 2024 মানে গত বছরের অগাস্ট মাসে, মানে শেখ হাসিনার পতনের একদিন আগে। আমি বরং আমাদের ধানমন্ডি থানার এসআই তৌহিদুর রহমান সাহেব যে প্রতিবেদনটা আদালতকে দিয়েছেন সেটা আপনাদের একটু পড়ে শোনাই একটা অংশ। তিনি লিখেছেন, গত বছরের 4 আগস্ট ধানমন্ডির সায়েন্স ল্যাবরেটরি এলাকায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশের নেতৃত্বে ছাত্র জনতার উপর সশস্ত্র হামলা চালানো হয়। এ সময় আরিফুল ইসলাম নামের একজনের শরীরে গুলি লাগে। তিনি 2 মাস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঘটনার সময়ের প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদী আজিজুর রহমান ঘটনায় জড়িত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তার মানে জড়িত ছিলেন কে? আজিজুর রহমান নামে এক ভদ্রলোক। উনি কি করেছেন? উনি হাসিনা আর ওবায়দুল কাদেরের নির্দেশে এবং তার সঙ্গে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে হামলাটা হয়েছিল সেই হামলায় উনি ছিলেন। আচ্ছা, আজিজুর রহমান কি ছাত্রলীগ করেন? করার কোনো চান্স নাই, কারণ ওনার বয়স একটু বেশি। উনি যুবলীগ করেন অথবা আওয়ামী লীগ করেন অথবা শেখ হাসিনা অথবা ওবায়দুল কাদের খুব ঘনিষ্ঠ, সেরকম কোনোটারই হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ উনি পেশাগত জীবনে একজন রিক্সা চালক। ওনার রিক্সায় নিশ্চয়ই ওবায়দুল কাদের ওঠেন নাই, ওনার রিক্সায় নিশ্চয়ই শেখ হাসিনাও ওঠেন নাই যে ওনাদের সঙ্গে একটা ব্যক্তিগত পরিচয় থাকবে, সেটাও সম্ভব না। আসলে উনি কে? আসলে এই লোকের অপরাধ হলো, দৃশ্যটা আমরা যতটুকু বুঝতে পেরেছি সেটা হলো যে এই যে 15 আগস্ট গেল শুক্রবার দিন, এদিন তিনি ধানমন্ডির 32 নম্বরে গিয়েছিলেন বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। এবং শ্রদ্ধা জানাতে গিয়ে উনি বলেছেন যে আমি রিক্সা চালাই, আমার নিজের টাকা উপার্জিত টাকায় আমি 2টো ফুল কিনে এনেছি, আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার মাজারে আমি 2টো ফুল দিব। এই ছিল তার অপরাধ। এই অপরাধে তাকে ওখানে গণপিটুনি দেওয়া হয়। ওখানে পুলিশ ছিল, কিন্তু পুলিশের সামনে থেকে গণপিটুনি দেওয়া হয়। পরে ধানমন্ডি থানা পুলিশ তাকে ধরে নিয়ে আসে। যারা তাকে গণপিটুনি দিল তাদেরকে কিন্তু ধরে নাই, যাকে গণপিটুনি দিল তাকে ধরা হলো। যে মার খেলো তাকে পুলিশ ধরে আনলো এবং ধরে এনে কী করলো, একটা হত্যা মামলার আসামি হিসেবে আদালতে চালান করে দিল। লোকটা কিন্তু একজন রিক্সা চালক, তার একটা পরিবার আছে, তার নিশ্চয়ই ফ্যামিলি আছে, সন্তান সন্ততি আছে, তার হয়তো মা আছে, তার হয়তো স্ত্রী আছে। তারা জানলেও না যে তাদের বাড়ির গৃহকর্তাটা থানা থেকে মানে ফুল দিতে যেয়ে জেলখানায় চলে গেল। এখন এই ভদ্রলোক বঙ্গবন্ধুকে ভালোবাসেন। বঙ্গবন্ধুকে ভালোবাসা কি অন্যায়? বাংলাদেশের কোনো আইন এটা বলা হয়েছে? বলা তো হয়নি। তাহলে পুলিশ তাকে কেন ধরলো? আমরা মনে করতে পারি যে 2 দিন আগে আমাদের প্রেস সেক্রেটারি কিন্তু বলেছিলেন যে যারা নাকি এই 15 আগস্ট কোনো কর্মসূচি পালন করবে তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং তারপরে দেখলাম এই ধানমন্ডি থানার একজন কর্মকর্তাও বলেছিলেন যে প্রেস সেক্রেটারির কথা অনুযায়ী নাকি ওনারা কাজ করছেন। তাহলে কি আমি বলেছিলাম প্রেস সেক্রেটারির কথাটা আসলে মবকে উস্কে দেওয়ার নামান্তর, সেটা আমরা দেখেছি। 15 আগস্টে ধানমন্ডি 32 নম্বরে যত কিছু মব হয়েছে তার সব কিছুর জন্য আমি এই প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে দায়ী করি। উনি এদেরকে উস্কে দিয়েছেন এবং এখানে একটা মব তৈরি হয়েছিল, যেখানেই এখানে যে লোকটাই যেত, একজন মহিলা গিয়েছিলেন, তাকে হেনস্থা করা হয়েছে, আরেকজনকে বুঝিয়ে শুনিয়ে বিদায় করা হয়েছে মহিলাদেরকে, এবং পুলিশ বলেছে ওরা যাওয়ার পর উপস্থিতি শান্ত হয়েছে। তো ওই কী বলবো, মানে এগুলি এত হাস্যকর। এবং আমি ওই মহিলার কথাটা বলি তাহলে বুঝতে পারবেন। শুক্রবার দিন সকাল 10:45 দিকে
এই 32 নম্বরের বিধ্বস্ত বাড়িতে ফুল দিতে এসে এক মহিলার সঙ্গে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং তাকে সে বলছিল, ওই মহিলা বলেছিল যে আজকে 15ই আগস্ট এই বাড়িতে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, এটা বঙ্গবন্ধুর বাড়ি, আমি ফুল দিয়েই যাবো, আমি আপনাদের কাছে হেল্প চাই, আমাকে হেল্প করুন। এই কথাটা উনি বলেছিলেন পুলিশকে। পুলিশ তাকে হেল্প করেছে, তাকে ওখান থেকে তুলে নিয়ে রিক্সা তুলে বিদায় করে দিয়েছে। তো উনি হেল্প চাইলেন কেন? চাইলেন নিজের নিরাপত্তাজনিত কারণে, কারণ ওখানে যারা লোক ছিল তারা এখানে মব করছিল। আমরা ওই সময় আরও অনেক দেখেছি। মাঝখানে একটা ভিডিও দেখলাম, একজন বৃদ্ধ মানুষ, বৃদ্ধ মহিলা, উনি হাতে 2-3টা ফুল উনি নিয়ে আসছেন শ্রদ্ধা জানাতে। ভাই আসতেই পারে, এখানে অন্যায়টা কোথায়? বঙ্গবন্ধু এই দেশের, আপনারাও স্বীকার করেন, এই সরকারও কিন্তু স্বীকার করে যে বঙ্গবন্ধুর স্বাধীনতা যুদ্ধে তার বিরাট অবদান ছিল। তো যে লোকটার বিরাট অবদান ছিল, সেই লোকটার মৃত্যুবার্ষিকীতে যদি কেউ, আপনি না আসলেন, আপনাকে আসতে হবে না, আপনাকে আসতে বলে নাই, বরং আপনারা আসলে জায়গাটা অপবিত্র হবে বলে আমি মনে করি। আপনারা আসেন নাই ঠিক আছে, কিন্তু যারা আসতে চেয়েছে তাদেরকে আপনারা আসতে দেবেন না কোন আইন, এটা আমার বোঝান। যদি কেউ শোক প্রকাশ করতে চায় তাকে আপনি ফেরাবেন কেন, কোন আইনে? আপনারা স্বৈরাচার বিরোধী কথা বলেন, স্বৈরাচারের দোষর খুঁজেন। আপনাদের এই আচরণটা কি স্বৈরাচারের আচরণ নয় যে আপনি একজন লোককে ওখানে যেতে দিচ্ছেন না, আপনারা এটা বাহাদুরি করছেন? আর ওই একটা কথা আছে না যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, ডেকে আনতে বললে বেঁধে আনে, পুলিশের হয়েছে ওই অবস্থা। একজন রিক্সা চালক গিয়েছে, তাকে ধরে নিয়ে যে আপনি হত্যা মামলার আসামি বানিয়ে দিলেন। এই তো আমাদের পুলিশ, এদের হাতে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। ভেবে দেখুন, ওই মামলায়, ওই যে হত্যা প্রচেষ্টা মামলা, হত্যা প্রচেষ্টা মামলা, সেই মামলায় মূল আসামিকে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, তার সঙ্গে কাদের যোগ সাজস্য হয়েছে, কারা কারা এই কাজ করছে, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ। তো এই পুরো মামলায় একজন পুলিশকেও কি ধরা হয়েছে? ধরা পড়ল কে? আজিজুর রহমান। তারপরে তাদেরকে নিয়ে যখন নাকি কোর্টে যাওয়া হলো, এই ঘটনার পরে শনিবার দিন যখন তাকে হত্যার চেষ্টা মামলা গ্রেপ্তার দেখিয়ে পরের দিন আর কি আদালতে হাজির করা হলো, সেখানে শুনানি হয়েছে এবং শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইসরাত জেনিফার জেরিন তাকে কারাগার পাঠানোর আদেশ দিলেন। শুনানি হইল, বিচারক ছিলেন, উনিও কি বুঝলেন না যে এই জিনিসটা কি? ওনার তো সেন্সটা পুলিশের চেয়ে বেশি হওয়া উচিত, কিন্তু বিচারক, উনিও কি বুঝলেন না কে একদিনের মধ্যে কে সাক্ষ্য প্রমাণ দিল, কে বলল, কিভাবে বলল, পুলিশ বললো উনি বিশ্বাস করলেন? উনি কি বাস্তবতাটা বোঝেন না? তো আমাদের বিচার ব্যবস্থা তো এদের হাতে। তো মানুষ যদি এই ঘটনার পর টোটাল পুলিশের উপর, বিচার ব্যবস্থার উপর, এমনকি সরকারের উপর আস্থা হারিয়ে ফেলে, আপনি এটাকে কী বলবেন? আমি বলেছিলাম যে পুলিশের কোনো লজ্জা শরম আছে কিনা, তবে আমি দেখলাম তারপরে একটা ঘটনা ঘটলো। সেই ঘটনাটা কিন্তু ইন্টারেস্টিং। সেই ইন্টারেস্টিং ঘটনাটা কি? ঘটনা কিন্তু শুক্রবারে, তারপরে তাকে জেলে পাঠানো হলো শনিবারে, আজকে রবিবার দিন একটা ঘটনা ঘটছে। সেই ঘটনা হলো যে এই ধানমন্ডি থানার যিনি ওসি আছেন, তার কাছে অন্তর্বর্তী সরকার একটা ব্যাখ্যা চেয়েছে। কি ব্যাখ্যা চেয়েছে? তারা জানতে চেয়েছে এই ধানমন্ডি 32 নম্বর থেকে যে রিক্সা চালক আজিজুর রহমানকে গ্রেপ্তার দেখানো হলো একটা হত্যা প্রচেষ্টা মামলায়, সেইটা কি, আসলে ঘটনাটা কি, এ ব্যাপারে একটা ব্যাখ্যা তারা চেয়েছে ওসির কাছে। কে চেয়েছে? সরকার চেয়েছে। মানে এই ঘটনাটা নিয়ে ধরনের আলোচনা হয়েছে, সরকার নিজেও হয়তো লজ্জা পেয়েছে। আমার তো একটা সন্দেহ, লজ্জা না, তারা হয়তো একটা ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করছে। হয়তো নিজেরাও বুঝতে পেরেছে যে এই কাজটা ঠিক হয় নাই, হয়তো নিজেরাও বুঝতে পেরেছে এই ঘটনা নিয়ে যদি আন্তর্জাতিক সম্প্রদায় অথবা আন্তর্জাতিক মিডিয়া ওনাদেরকে প্রশ্ন করে, প্রশ্ন তো হবেই, আপনি নিশ্চিত থাকেন প্রশ্ন হবে। যখন প্রশ্ন করবে তারা কী জবাব দিবে, সেই জবাবটা হয়তো তারা পুলিশের যে ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন, ধানমন্ডির ওসি, তার কাছে জানতে চেয়েছেন যে এটা ব্যাখ্যা দাও। তারা লিখেছে, সেই আপনার লিখিত যে ব্যাখ্যা চাওয়াটা, সেখানে লিখেছে যে কিসের ভিত্তিতে সন্দেহজনক হিসাবে তাকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এটা তারা জানতে চেয়েছে। আবার এরপরে যেহেতু সরকার এখন জানতে চাইছে, আর আবার মহানগর পুলিশে বেশ
তৎপর হয়ে গেছে। তারা ওই পুলিশ কর্মকর্তার যে পুলিশ তাকে গ্রেপ্তার করছে সেই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড, মানে গত কয়েক মাসে সে কী কী কাজ করছে সেইটা নিয়ে এবং তার বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা এগুলি তারা আবার খতিয়ে দেখতেছে। মানে যিনি গ্রেপ্তার করেছেন মহা উৎসাহে অথবা প্রেস সেক্রেটারির ওই বক্তব্যের প্রতি মানে খুব একটা উদ্দীপ্ত হয়ে এখন উনি কিন্তু বিপদে পড়ে গেছেন। কারণ মুখ রক্ষার জন্য সরকার হয়তো ওই পুলিশ কর্মকর্তার চাকরি নিয়ে টানাটানি ফেলাই দিতে পারে। মানে একটা ভয়ঙ্কর অবস্থা। একবার একজন বলতেছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নাও, পুলিশ মহা উৎসাহে যাচ্ছে, আবার আরেকজন বলছে এই উৎসব বেশি দেখানো হয়ে গেছে, অতএব তুমি জবাব দাও, জবাব পছন্দ তো হবে কিনা জানি না, আবার তুমি কি করেছো গত কয়েক মাস সেই হিসাব আমরা নিচ্ছি। মানে সব মিলে একটা এলাহি কাণ্ড। এইভাবেই চলছে আমাদের দেশের সরকার, আইন, বিচার এবং সামগ্রিক পরিস্থিতি। কি বুঝবেন এতে? আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি, যে সরকারের শীর্ষ পদে আছেন একজন নোবেল লরিয়েট, তার কাছ থেকে আমরা এই আচরণ পাচ্ছি। এটাকে কি নিরপেক্ষ আচরণ বলবেন আপনারা? উনি তো প্রতিহিংসার জগতে আছেন, উনি তো প্রতিহিংসায় চরিতার্থ করতে চাচ্ছেন, উনি এবং ওনার টিম। প্রতিহিংসা দিয়ে কি বড় কিছু অর্জন করা যায়? প্রতিহিংসা দিয়ে কি জাতিকে ঐক্যবদ্ধ করা যায়? প্রিয় দর্শক, এই প্রশ্নটি থাকলো আপনাদের কাছে। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।